প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি আজকে তোমাদের যে ঘর্ষণের টপিকস আছে না, ওই ঘর্ষণের টপিকস নিয়ে আলোচনা করব। ঘর্ষণের টপিকসটা ক্লাস 9-10-এর যে ফিজিক্সের বই সেটাতেও আছে, আবার যারা ইন্টার পড়ো ইন্টারের ফিজিক্সের বইতেও আছে। তা দেখো, আমি আলোচনা শুরু করি। আর তোমরা যদি চাও তাহলে এখান থেকে প্রশ্ন করতে পারো, আমি চেষ্টা করব সরাসরি উত্তর দেওয়ার। সংঘর্ষ, যাকে আমরা ইংরেজিতে বলি কোলিশন। সংঘর্ষ তো আমরা নাম শুনেছি সংঘর্ষে, তাই না? রাস্তাঘাটে দেখি অ্যাক্সিডেন্ট হচ্ছে, বা যখন আমরা কোনো দুইটা মার্বেল একে অপরের সাথে লাগাই তখন সেটাও সংঘর্ষ। ক্যারাম বোর্ড খেলার সময় যে স্ট্রাইক দিয়ে গুটিটাকে আঘাত করি সেটাও সংঘর্ষ। এই সংঘর্ষ দিয়ে অনেক রকম অঙ্ক তোমার পরীক্ষা আসতে পারে। তো সংঘর্ষ প্রথমে জানতে হবে যে সংঘর্ষ কয় প্রকার। সংঘর্ষ মূলত 3 প্রকার। প্রথমে হলো স্থিতিস্থাপক সংঘর্ষ। স্থিতিস্থাপক সংঘর্ষ, যাকে আমরা ইংরেজিতে বলি ইলাস্টিক কোলিশন। ইলাস্টিক কোলিশন। 2 নম্বর সংঘর্ষ আছে অস্থিতিস্থাপক সংঘর্ষ। সংঘর্ষ যেটাকে আমরা ইংরেজিতে বলি নন ইলাস্টিক কোলিশন। 3 নম্বরে আছে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, যেটাকে আমরা ইংরেজিতে বলি সুপার ইলাস্টিক কোলিশন। সুপার ইলাস্টিক কোলিশন। ঠিক আছে, এখন এগুলো কাকে বলে এগুলো আগে বুঝতে হবে। এইগুলো শেখার আগে তোমার আর একটা জিনিস সম্পর্কে জানা লাগবে, সেটা হলো ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। আমরা তো এটা অনেক আগে থেকে জানি, তাই না? ভরবেগের, আমি এটা নিয়ে আর বিস্তারিত বলছি না, আমি শুধু নীতিটা লিখছি। সংরক্ষণশীলতার নীতি মানে বাহ্যিক বল প্রযুক্ত না হলে সংঘর্ষের পূর্বের ভরবেগ আর সংঘর্ষের পরের ভরবেগ সমান থাকে। এটাকে আমরা এভাবে লিখি, m1u1 m2u2 সমান m1 v1 m2 v2। এটাকে বলি ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র আর কি। আর একটা সূত্র জানতে হবে, সেটা হলো গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি। গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি এটা হলো এরকম, যে গতিশক্তির সূত্র কি হাফ mv², না? তো ওইটাকে এইভাবে লিখতে হবে, হাফ m1u1 স্কোয়ার হাফ m2u2 স্কোয়ার সমান হাফ m1 v1 স্কোয়ার আর হাফ m2 v2 স্কোয়ার। এই যে বাম পাশে যেগুলো আছে সমান চিহ্নের, এগুলো হলো সংঘর্ষের আগের, আর ডান পাশে যেগুলো আছে এগুলো হলো সংঘর্ষের পরের। কারণ এই দুইটা সাইড যদি সমান হয়ে যায় তাহলে বলবো যে ভরবেগের সংরক্ষণ নীতি মেনেছে। আবার এই ক্ষেত্রে যদি দুইটা সাইড সমান হয়ে যায় তাহলে বলবো গতিশক্তির সংরক্ষণশীলতার নীতি মেনেছে। এখন এই যে 3 রকম সংঘর্ষ লিখছিলাম, এই স্থিতিস্থাপক সংঘর্ষে কিভাবে বুঝবো যে এটা স্থিতিস্থাপক সংঘর্ষ? যে সংঘর্ষের ফলে ভরবেগের সংরক্ষণশীলতার নীতিও মানে, গতিশক্তির সংরক্ষণশীলতার নীতিও মানে। অর্থাৎ সংঘর্ষের আগের ভরবেগ যা ছিল সংঘর্ষের পরের ভরবেগও তাই থাকে। আবার গতিশক্তির ক্ষেত্রেও তাই, গতিশক্তি সংঘর্ষের পূর্বে যা ছিল এখনো তাই, সংঘর্ষের পরেও তাই থাকবে। যদি এরকম সংঘর্ষ হয় তাহলে সেই ধরনের সংঘর্ষকে আমরা স্থিতিস্থাপক সংঘর্ষ বলবো। আর অস্থিতিস্থাপক সংঘর্ষ কোনগুলো? ভরবেগ সেম থাকবে, ভরবেগ সেম থাকবে, কিন্তু গতিশক্তি প্রথমে যা ছিল তার চাইতে একটু কমে যাবে, গতিশক্তি কমে যাবে। এই ধরনের সংঘর্ষকে আমরা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষ। আর লাস্টে যেটা বললাম পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ, এটা হবে ভরবেগ সেম থাকবে কিন্তু গতিশক্তি বেড়ে যাবে। সংঘর্ষের আগের চাইতে সংঘর্ষের পরের গতিশক্তি বেড়ে যাবে। এই ধরনের সংঘর্ষকে বলবো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। উদাহরণ হিসেবে কেমন? বাস্তবে কিন্তু আমরা এই সংঘর্ষটা বেশি দেখি, অস্থিতিস্থাপক সংঘর্ষ, যেখানে ভরবেগটা সেম থাকে কিন্তু গতিশক্তি কমে যায়। আমরা যে রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্টগুলো দেখি না, গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট করছে, এই ক্ষেত্রে কি হয়? অ্যাক্সিডেন্টের পরে গতিশক্তি বাড়ে না গতি কমে যায়? গতিশক্তি কমে যায় না? তাহলে এই ধরনের সংঘর্ষ আমরা বেশি দেখি। এর উদাহরণ হিসাবে যে অ্যাক্সিডেন্ট, রাস্তাঘাটে যে অ্যাক্সিডেন্ট, মনে রাখবা। আর
এই ক্ষেত্রে কি বললাম, স্থিতিস্থাপক সংঘর্ষ উদাহরণ হলো আমরা যে ক্যারাম বোর্ড খেলি না, ক্যারামের যে স্ট্রাইক দিয়ে যখন ছোট ছোট গুটিকে আঘাত করা হয়, ওই যে ক্যারাম, তখন ভরবেগও সেম থাকে, গতিশক্তিও সেম থাকে। এটাকে আমরা উদাহরণ হিসেবে ক্যারাম বোর্ডের স্ট্রাইক গুটি এটা মনে রাখতে পারি। আর লাস্টে যেটা বললাম গতিশক্তি বেড়ে যায়, ভরবেগ সেম থাকে, এরকম যে সংঘর্ষ, এরকম হলো বোম ব্লাস্ট। বোম বাস্ট হয় না, বোম যখন বাস্ট হয় তখন দেখবা কি বোম বাস্ট হওয়ার পরে গতিশক্তিগুলো আরো বেড়ে যায়। তাহলে জগতের কোন ধরনের সংঘর্ষের পরিমাণ সবচাইতে বেশি যদি জিজ্ঞাসা করে, তা বলবো অস্থিতিস্থাপক সংঘর্ষের পরিমাণই বেশি। এটা প্রায় 96 থেকে 97% সংঘর্ষ হলো অস্থিতিস্থাপক সংঘর্ষ। এটা কিন্তু ভালো জিনিস, এমসিকিউর জন্য মনে রাখবা। এবার এসো সংঘর্ষের পরে আমরা অঙ্কের জন্য কিভাবে কি মনে রাখবো। এখানে দুইটা জিনিস মনে রাখবা। যদি সংঘর্ষের পরে যে দুইটা বস্তু সংঘর্ষ লাগছে, সেই দুইটা বস্তু মিলিত অবস্থায় চলতে থাকে, মানে দুইজন একসাথে জোড়া লেগে কোনো একদিক ছিটকায় চলে যাচ্ছে মনে করো, মিলিত অবস্থায় চলতে থাকে, তখন আমরা কোন সূত্র ব্যবহার করব? তখন আমরা হলো এই যে M1U1 যোগ M2U2 সমান M1V যোগ M2V। এখানে কিন্তু V1 আর V2 দেওয়ার দরকার নেই, কারণ দুজনের মিলিত বেগ একই। মনে করো যে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, অ্যাক্সিডেন্টের পরে তারা একে অপরের সাথে জোড়া লেগে রয়েছে, জোড়া লেগে ওই অবস্থায় কোনো একটা খানায় বা কোনো রাস্তার এক সাইডে পড়ে গেছে, ওই অবস্থায় আমরা এই সূত্রগুলো ইউজ করব। ঠিক আছে। আর যখন দেখবো যে দুইটা দুই দিকে ছিটকাই যাচ্ছে, মানে মিলিত অবস্থায় নেই, একটা গাড়ি একদিকে ছিটকাই গেল আর একটা গাড়ি অন্য একটা বেগে অন্যদিকে ছিটকাই গেল, সেই ক্ষেত্রে কোন সূত্র ব্যবহার করব? প্রথম বস্তু যে শেষ বেগ সংঘর্ষের পরে, সেই শেষ বেগের একটা সূত্র আসবে, আর দ্বিতীয় গাড়ির যে শেষ বেগ তার জন্য একটা সূত্র আসবে। এই সূত্র দুইটা মনে রাখবা। এর প্রমাণ আমি এখন দেখাবো না, দেখাইতে গেলে অনেক সময় লাগবে। দুইটা সূত্র একটু বড় সূত্র, দুইটাতে হরে M1 প্লাস M2 এটা আছে দুইটার হরে। আর লবে যে জিনিসটা একটু কৌশল করে মনে রাখবা, যখন তুমি V1 বের করবা তখন সূত্রটা হবে এরকম, M1 মাইনাস M2 ইন্টু U1 প্লাস 2M2U2, এই সূত্র মনে রাখবা। আর যখন দ্বিতীয়টা শেষ বেগ বের করবা তখন M2টা আগে আসবে, M2 বিয়োগ M1, আর এখানে U2 গুণ হবে আর 2M1U1 এরকম হবে। ঠিক আছে। তাহলে আমাদের মোট কেস হলো দুইটা। যখন দেখবা অ্যাক্সিডেন্টের পরে জোড়া লেগে গেছে তখন এই সূত্র ইউজ করব, আর যখন দেখবো যে দুইটা দুই দিকে ছিটকাই গেছে তখন এই দুইটা সূত্র ব্যবহার করব। এখান থেকে কেমন ধরনের অঙ্ক আসতে পারে দেখো। ধরো এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে এই হলো একটা রাস্তা, একটা গাড়ি এইভাবে আছে, এই গাড়িটা এই দিকে যাচ্ছে একটা বেগে, এই বেগটার মান মনে করে 20 মিটার পার সেকেন্ড। আর একটা গাড়ি মনে করে এই দিক থেকে এইদিকে আসছে, এই গাড়িটার বেগ মনে করো 15 মিটার পার সেকেন্ড। আর এই গাড়িটার একটা ভর দেওয়া আছে, যে ভরটা মনে করো আমরা 1000 কেজি ধরে নিলাম, আর এই গাড়িটার ভর একটু বেশি, মনে করো 1200 কেজি ধরে নিলাম, 1200 কেজি। এখন এই দুইটা গাড়ি যখন বিপরীত দিক থেকে আসছে তখন কোনো না কোনো একটা জায়গায় ধরে নিলাম যে তাদের অ্যাক্সিডেন্ট হয়েছে। ধরো এই জায়গাটাতে অ্যাক্সিডেন্ট হয়েছে, কারণ অ্যাক্সিডেন্টের পরে আমরা এটাও বলে দিলাম যে দুইটা গাড়ি মিলিত অবস্থায়, মানে জোড়া লাগা অবস্থায় কোনো একদিকে চলে যাবে। মানে অ্যাক্সিডেন্টের পরে একজন আরেকজনকে কোনো একদিকে ছিটকাই দেয়নি, দুজনকে জোড়া লাগানো অবস্থায় আছে, এবং এই অ্যাক্সিডেন্টের পরে এই দুইটা গাড়ি কোনো একদিকে চলে যাচ্ছে। ঠিক আছে। এরকম হয় এই গাড়ি একে ঠেলে এদিক নিয়ে যাচ্ছে, না হলে এটা ওকে ঠেলে এদিক নিয়ে আসছে। এখন প্রশ্ন হলো যে মিলিত বেগ কত এবং অ্যাক্সিডেন্টের পরে মিলিত অবস্থায় কোন দিকে গাড়ি দুইটা যাবে, কোন দিকে যাবে, এরকম একটা কোশ্চেন আমি দিয়ে দিলাম। এখন আমরা কিভাবে আগাবো অঙ্কটা। তোমার প্রথম দায়িত্ব হলো এখানে প্রত্যেকটা, এই যে আমরা 3 রকম সংঘর্ষ লিখছিলাম না, স্থিতিস্থাপক, অস্থিতিস্থাপক আর কি বলে সুপারইলাস, মানে পূর্ণ স্থিতিস্থাপক, এই 3টা ক্ষেত্রেই কিন্তু ভরবেগ সংরক্ষিত আছে। অর্থাৎ তুমি এই ক্ষেত্রে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ইউজ করবে। তোমার প্রথম দায়িত্ব হলো এই জায়গায় মানে কোনো প্রতীক দিয়ে অক্ষরগুলোকে ধরে ফেলানো। তাহলে ধরলাম আমরা এই যে প্রথম গাড়িটার ভর হলো M1 যার মান 1000 কেজি, প্রথম গাড়িটার আদি বেগ U1 যার মান 20 মিটার পার সেকেন্ড, আর প্রথম গাড়িটার শেষ বেগ যেটা সেটা ধরলাম আমরা
শেষ বেগ v1 আর দেওয়ার দরকার নেই, কারণ দুইটা তো একই হয়ে যাবে, তাহলে এখানে ভি রাখলাম। আর দ্বিতীয় গাড়ির ক্ষেত্রে এখানে m2 ধরবো, যার মান হবে 1200 কেজি, আর u2 যার মান 15 মিটার পার সেকেন্ড। আর এখানে এরও তো শেষ বেগ ভি হবে, এটা এই দুইটা আমরা জানতে চাই, একই হয়ে যাবে। এখন এখানে একটা সমস্যা আছে, সেটা হলো দুইটা গাড়ির বেগের দিক কিন্তু দুই দিকে, আর আমরা জানি বেগ একটা ভেক্টর রাশি, এবং ভেক্টর রাশির মানের সাথে দিক দিয়েও বোঝাইতে হবে। এই গাড়িটা এই দিকে যাচ্ছে, এই গাড়িটা এই দিকে যাচ্ছে, তাহলে দুইটা তো আর একই দিকে যাচ্ছে না, এই জন্য বেগের মানের সাথে সাথে দিকটাও ধরে দিতে হবে। তাহলে আমরা যে কোনো এক সাইডকে পজিটিভ আর এক সাইডকে নেগেটিভ ধরবো। ধরে নিলাম এই সাইডটা পজিটিভ সাইড আর এই সাইডটা নেগেটিভ সাইড, ঠিক আছে? ধরে দিলাম, তুমি চাইলে উল্টাও ধরতে পারতে, তুমি এই পাশটা নেগেটিভ এই পাশটা পজিটিভও ধরতে পারতে। এখন এই যে প্রথম যে গাড়িটা, এই গাড়িটা কিন্তু কোন দিকে যাচ্ছে? ওই দিকে যাচ্ছে না, আর ওই দিককে আমরা কোন দিক ধরছিলাম? পজিটিভের দিক ধরছিলাম। তাহলে এই 20-এর আগে একটা পজিটিভ চিহ্ন দিয়ে দিবা। আর 15 যেটা, যে বেগটা এদিকে আসছে সে মাইনাসের দিকে আসছে, এই জন্য তার বেগের আগে একটা মাইনাস চিহ্ন দিয়ে দেবো। এতে কি সুবিধা হবে? যখন আমরা অ্যান্সার বের করবো তখন দিকটা সহজে নির্ণয় করতে পারবো। এবার ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ব্যবহার করবা, m1 u1 m2 u2 সমান m1 v1 আর দেবো না ভি, আর m2 ভি। এবার যা যা মান তোমার জানা আছে বসাও। এইটার মান 1000, এইটার কিন্তু u1 এর মান 20, আর m2 এর মান হলো 1200 কেজি, u2 কিন্তু মাইনাস সহ 15, আর এখানে হলো 1000 ভি, আর এখানে হলো 1500 ভি। তাহলে এখানে আসতেছে হলো 20,000, আর এখানে আসতেছে হলো কত? 15 আর 12, 1200-র সাথে গুণ হবে 15, এখানে আসতেছে 18,000, আর এখানে আসতেছে হলো 2500 ভি। ঠিক আছে, এখন এগুলো সব গুণ করে দাও, গুণ না বিয়োগ করে দাও। বিয়োগ করলে এই পাশে 2000 থাকছে, আর 2500 এই পাশে আসলে ভাগ হয়ে যাচ্ছে, সমান থাকছে হলো ভি। এখন এখানে আমরা ভাগ করে দিলে অ্যান্সার পাচ্ছি 2000 ভাগ 2500, 0.8 মিটার পার সেকেন্ড। অর্থাৎ আমরা বুঝলাম যে এই গাড়িটা, এই যে দুইটা গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, এই অ্যাক্সিডেন্টের পরে এই দুইটা গাড়ির বেগই কমে যাবে। মানে এটা 20 ছিল, এটা 15 ছিল, এটা থাকবে না, এটা কমে যেয়ে হবে 0.8। এখন প্রশ্ন হলো কোন দিকে যাবে? এই গাড়ি একে এদিক ঠেলবে নাকি এই দিক ঠেলবে? এটা প্রশ্ন, যে এদিক ঠেলিয়ে নিয়ে আসবে, এদিক ঠেলিয়ে নিয়ে আসবে। এখন এই জন্য তোমার চিহ্ন লাগবে। এই দেখো আমাদের যে অ্যান্সার পাইছে, এই অ্যান্সারের চিহ্ন পজিটিভ নেগেটিভ? পজিটিভ, তাহলে বুঝবা পজিটিভের দিকে সরে যাবে। অর্থাৎ আমরা পজিটিভ সাইড কোন সাইডকে ধরছিলাম? এই সাইডকে পজিটিভ ধরছিলাম না, তাহলে বুঝবা যে এই গাড়ি ওকে এই দিক ঠেলে নিয়ে যাবে। অর্থাৎ 0.8 মিটার পার সেকেন্ড বেগে এই গাড়িটা ওই দিকে চলে যাবে, মানে দুইটা গাড়ি এখন এই সাইডে চলে যাবে। ঠিক আছে, কারণ কোন গাড়ির অভিমুখে যাবে? এই গাড়ির অভিমুখে যাবে। যে মানে অভিমুখ কথার মানে কি, যেদিকে চলছিল ওই দিকেই যাবে। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার কি লিখবো? যে অ্যাক্সিডেন্টের পরে উভয় গাড়ি 0.8 মিটার পার সেকেন্ড বেগে প্রথম গাড়ির অভিমুখে যাবে। আর প্রথম গাড়ির অভিমুখ শব্দটা যদি না বলে বলা হয় যে অ্যাক্সিডেন্টের পরে 0.8 মিটার পার সেকেন্ড বেগে উভয় গাড়ি, দ্বিতীয় গাড়ি যেদিকে ফার্স্টে যায় মানে যাত্রা শুরু করছিল সেই দিকে সরে যাবে, এটা বললেও হবে। ঠিক আছে, এই হলো আমাদের মিলিত অবস্থার ক্ষেত্রে। আর যদি মিলিত অবস্থা না বলে যদি দুজন দুই দিকে ছিটকানোর কথা বলতো, তো সেম প্রশ্ন, এই সেই গাড়ি, আর এই গাড়িটা যার ভর 1000 কেজি, এই গাড়িটা এদিকে যাচ্ছে হলো 20 মিটার পার সেকেন্ড বেগে, আর এইদিকে আসছে আর একটা গাড়ি, যে গাড়িটার ভর হলো 1200 কেজি, আর এইদিকে আসছে হলো 15 মিটার পার সেকেন্ড বেগে। শুধু প্রশ্নে একটা জিনিস ঘুরাই দিচ্ছে, সেটা হলো যে অ্যাক্সিডেন্টের পরে দুজন দুই দিকে ছিটকাই গেছে, তাহলে এই গাড়িটা কত বেগে ছিটকাবে কোন দিকে, আর এই গাড়িটা কত বেগে ছিটকাবে কোন দিকে। যদি এবার এই যে দুইজনের বেগ দুই রকম, এরকম যে দুইজন দুই দিকে ছিটকাই গেছে এরকম কথা যদি বলে, তাহলে তুমি ওই যে m1 u1, এই যে সূত্র লিখছিলাম না, m1 u1 প্লাস m2 u2 সমান m1 v প্লাস m2 v, এই সূত্র কিন্তু ব্যবহার করা যাবে না। তখন আমরা কি করবো জানো? তখন আমরা ওই যে v1 এর সূত্র লিখছিলাম না, ওই সূত্রটা ব্যবহার করবো। v1 মানে কি? এই প্রথম গাড়িটার শেষ বেগ। তাহলে এখানে সূত্র কি লিখছিলাম? m1 প্লাস m2, আর এখানে m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2। এই সূত্রে মানগুলো সব বসাই দিতে হবে।
গিয়ে দেখতে হবে কত আসে, তার চিহ্ন কি আসে। তাহলে M1 এর মান কত? M1 এর মান 1000, M2 এর মান 1200, U1 এর মান 20, আর 2 M2 মানে গুণ হবে 1200, আর U2 মানে -15, যেহেতু দিকের ব্যাপারও আছে এখানে। আর নিচে হলো M1 1000 আর M2 হলো 1200। এই মানগুলো যোগ বিয়োগ করে দিলে যেটা হবে সেটা অ্যান্সার। এখানে থেকে -200 সাথে 20 গুণ হবে, -200 আর 20 গুণ করলে হয় মাইনাস কত, 4000 নাকি? 200 গুণ 20, হ্যাঁ 4000 আসে এখানে। আর এখানে আসে -12 দুগুণ 24, 2400 সাথে 1500 গুণ, 15 গুণ 2400 গুণ 15, এখানে আসতেছে হলো 36 পথে 36000 আসছে, মাইনাস মাইনাস প্লাস, নিচে থাকতেছে হলো 2200। তাহলে আমরা ফলাফল পাচ্ছি মাইনাস, এখানে কত আসে দেখি, -18 পয়েন্ট সামথিং আসছে, 18.2 মিটার পার সেকেন্ড। দেখো তাহলে এইটার মানে কি জানো, এই গাড়িটা ব্যাকে আসবে, মানে মাইনাস বলতে কি, অ্যাক্সিডেন্টের যদি অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই পজিশন থেকে -18 মাইনাস চিহ্ন মানে হলো যেদিকে, ধরো এই সাইডটা আমরা পজিটিভ ধরছিলাম আর এই সাইডটা নেগেটিভ ধরছিলাম না, তাহলে এই গাড়িটা শেষ বেগ মাইনাসের দিকে আসবে, অর্থাৎ ব্যাকে আসবে, অ্যাক্সিডেন্টের পরে এদিক সরিয়ে আসবে, ঠিক আছে, এত বেগে সরিয়ে আসবে এই যে বেগটা পাইছি। আর একইভাবে যদি আমরা এই দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে বের করতাম, দ্বিতীয় গাড়িটার যে সূত্র আমরা একটু আগে লিখছিলাম V2 সূত্র কি লিখছিলাম, M1 প্লাস M2, আর এখানে হলো M2 মাইনাস M1 ইন্টু U2 প্লাস 2 M1 U1। এই সূত্রে মানগুলো সব বসাই দেবা, দেওয়ার পরে যে উত্তর আসবে তত বেগে আর যে চিহ্ন আসবে সেই দিকে সরে যাবে, ঠিক আছে। তাহলে এই যে দুইজন দুই দিকে ছিটকাইলে এই সিস্টেম। এখানে আরো একটা জটিল প্রশ্ন আসে বোর্ড পরীক্ষায়, প্রশ্নটা খেয়াল করো। মনে করো এরকম একটা লেখা আছে, এরকম প্রশ্ন যে একই বেগে পরস্পরের বিপরীত দিক থেকে আসা অধিক ভারী ভরের একটি গাড়ি, তার তুলনায় অতি নগণ্য ভরের একটা গাড়ির সাথে সংঘর্ষে লিপ্ত হলো। প্রশ্ন হলো সংঘর্ষের পর কোন গাড়ি কত বেগে কোন দিকে ছিটকে যাবে, এরকম একটা প্রশ্ন দিয়েছে। অথবা বললো যে সংঘর্ষের পরে কোন গাড়িটা বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখানে একটা জিনিস মনে রাখবা, যে গাড়িটা শেষ বেগ যত বেশি, মানে যে গাড়িটা শেষ বেগ, অ্যাক্সিডেন্টের পরে শেষ বেগ যত বেশি হবে সেই গাড়িটার তত বেশি ক্ষতিগ্রস্ত হবে। এখন এই ধরনের অঙ্ক আমরা কিভাবে করব, প্রথমে চিত্র এঁকে ফেলবো যে আসলে বলতে চাচ্ছে কি। এখানে একটা বড় গাড়ি একটা ছোট গাড়ি যাচ্ছে, বড় গাড়িটা আমরা এঁকে ফেলি, মনে করো এটা অনেক বড় গাড়ি, আর একটা ছোট্ট গাড়ি, এরকম একটা গাড়ি আসছে। তখন প্রতিমধ্যে এদের কোনো না কোনো জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছে। বড় গাড়িটা যখন এই জায়গায় এসেছে, ছোট গাড়িটা ঠিক এর সামনে চলে এসে এদের অ্যাক্সিডেন্ট হচ্ছে। এখন আমরা বাস্তবে কি বুঝি, দেখো এই গাড়িটা একে কিন্তু চাপা দিয়ে চলে যাবে এরকম মনে হবে। এখন প্রশ্নটা আমরা গাণিতিকভাবে কিভাবে করব, দেখো প্রশ্নটার অ্যান্সার। প্রথমে তোমার দায়িত্ব হলো দুই সাইডকে, যে কোনো এক সাইডকে পজিটিভ এক সাইডকে নেগেটিভ ধরা। আমি ধরো এখন এই পাশটা পজিটিভ ধরছি আর এই পাশটা নেগেটিভ ধরছি, ঠিক আছে। এবার প্রশ্নে কি বলেছে একটু পড়ো। প্রশ্নে বলেছে যে একই বেগে পরস্পরের বিপরীত দিক থেকে আসা অধিক ভারী একটি গাড়ি, তাহলে এই যে গাড়িটার ভর এটা ধরবো আমরা M1। তাহলে আমরা প্রথমে লিখবো বড় গাড়িটার ভর M1 ধরলাম, ঠিক আছে। বড় গাড়িটার আদি বেগ U1 ধরলাম, বড় গাড়িটার শেষ বেগ
v1 ধরলাম। একইভাবে ছোট গাড়িটার কথা বলি এবার। ছোট গাড়িটার ভর m2, আর ছোট গাড়িটার আদিবেগ u2, আর ছোট গাড়িটার শেষ বেগ v2, এরকম ধরে নিলাম। এবার দেখি আমরা এখানে আসলে কার মান কি বসাতে পারবো। এখানে প্রশ্নে বলেছে কি যে পরস্পরের বিপরীত দিক থেকে আসা, একই বেগে আসা। তার মানে এখানে বোঝাতে চাচ্ছে যে এই গাড়িটা যে বেগে এইদিকে যাচ্ছিল, ছোট গাড়িটাও ঠিক সেই বেগে এইদিকে আসছিল, এটা বলেছে। এখন আমরা এই বেগটাকে যদি x ধরি, আর তাহলে এটার মানও কিন্তু x হবে, কারণ দুটোতে একই বেগ বলেছে। কিন্তু সমস্যা হলো চিহ্ন। এখন এই যে বড় গাড়িটা কোন দিকে যাচ্ছে, মাইনাসের দিকে যাচ্ছে না, কারণ আমি তো ওই দিকটা মাইনাস ধরেছি। তাহলে বড় গাড়িটার বেগের আগে একটা মাইনাস দিয়ে দেবো, -x। ছোট গাড়িটা আসছে কোন দিকে, এই দিক না, আর এই সাইডটাকে আমরা কি ধরেছি, পজিটিভ, তাহলে এর আগে একটা +x। অর্থাৎ এই জায়গায় u1 এটা হবে আমরা -x ধরে নিছি, আর u2 হবে +x। একই বেগ, তাই একই এক অক্ষর xx, কিন্তু চিহ্ন দুটো দুই দিক থেকে বলেছে না, এই জন্য চিহ্ন দুই রকম হয়েছে। এবার আরেকটা ব্যাপার হলো যে এই গাড়িটার ভর তো অনেক বেশি, ধরো ট্রাকের ভর অনেক বেশি, আর তার তুলনায় নগণ্য। নগণ্য মানে সাইকেল, ধরো একটা সাইকেলে তো একটা ভর আছে, 50 কেজি থাকে, আর 60 কেজি থাকে, 100 কেজি থাকে, একটা ভর আছে না। সাইকেলটার ভর বড় গাড়িটার তুলনায় অতি নগণ্য বলে 0 বলে অ্যাভয়েড করলো। এই জন্য m2 মান হবে 0, আর m1 এর মান m1ই রাখলাম। আর বেসিকটা কি, বেসিকটা হলো যে নগণ্য যে গাড়িটা, সেই গাড়িটার ভর 0 ধরে নেব, দিয়ে এই v2 আর v1 এই দুইটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে দেখি আমাদের যে সূত্র আছে সেই সূত্র দিয়ে v2 আর v1 বের করে ফেলি। v1 এর মান কি হবে, সূত্র যেটা লিখছিলাম m1 প্লাস m2, আর এখানে আসবে হলো m1 মাইনাস m2 ইন্টু u1 প্লাস 2 m2 u2। এই সূত্রে সবগুলো মান বসাই দাও, সব মান এখানে আছে দেখো। তাহলে m1 এর মান তো m1, আর m2 মানে তো আমরা 0 বলে অ্যাভয়েড করেছি, কারণ নগণ্য ভর। তাহলে m1 ই থাকলো, m2 জায়গায় 0 বসালাম, আর u1 এর মান হলো -x, তাহলে এখানে -x বসাই দিলাম, আর 2 ইন্টু এখানে আছে m2 মানে 0, আর u2 মানে x। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি দেখো, নিচে তো শুধু m1 থাকে, আর এখানে m1 -0, তাহলে 0 বিয়োগ করলে তো আর কোনো দাম থাকে না, তাহলে থাকে শুধু m1, তার সাথে -x গুণ করলে হয় -m1x, আর এই পাশটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে সর্বশেষ দেখো m1 কেটে যাচ্ছে, আর তাহলে অ্যান্সার থাকছে -x। অর্থাৎ যে গাড়িটা বড় গাড়ি, এই গাড়িটার শেষ বেগ হবে অ্যাক্সিডেন্টের পরে -x। এবার দেখো তো ফার্স্টে কি ছিল, ফার্স্টেও তো -x ছিল, অর্থাৎ এর কোনো প্রভাবই পড়বে না, অ্যাক্সিডেন্ট যে হয়েছে প্রভাবই পড়বে না। দেখো তুমি মনে করো, বাস্তবে মনে করো ট্রাক যাচ্ছে, আর ট্রাকের নিচে একটা ছোট্ট হাঁস বা কোনো কিছু ছোট ছোট কোনো জিনিস চাপা পড়েছে, দেখো কোনো বেগের কোনো প্রভাব পড়বে কিনা, পড়বে না তো। যে বেগে যাচ্ছিল সেই বেগে না যেতে থাকবে, যে অ্যাক্সিডেন্ট করেছে বলে বেগটা কমে যাবে, এরকম তো কোনো সিচুয়েশন আসবে না। ঠিক আছে, কারণ কি, কারণ গাড়িটা বড়, আর যার সাথে অ্যাক্সিডেন্ট হয়েছে সে অনেক ছোট। তাহলে কি, যে বেগে যাচ্ছিল সেই বেগেই যাচ্ছে, এক্স এর মান xx হুবহু আছে, আর মাইনাস চিহ্ন পাওয়া মানে যেদিকে যাচ্ছিল সেই দিকেই যেতে থাকবে। তাহলে এখানে আমরা লিখবো যে অ্যাক্সিডেন্টের পর বড় গাড়িটা যে বেগে যেদিকে যাচ্ছিল সেই বেগেই সেই দিকে যেতে থাকবে। আমি দুইটা কথা বলেছি, হ্যাঁ, একটা হলো কত বেগে যাবে, আর কোন দিকে যাবে। এখন কত বেগে আমরা ঠিক করবো কিভাবে, এই জায়গায় মান দেখো, এই যে ফার্স্টে যাচ্ছিল x বেগে, এখনো কিন্তু x পাইছি, তাহলে সেই একই বেগে যাচ্ছে। আর ফার্স্টের দিক -x ছিল, মাইনাসের দিকে, এখনো সেই মাইনাস পাইছে, তাহলে যে বেগে যাচ্ছিল সেই দিকে যেতে থাকবে, আর সেই বেগে যেতে থাকবে। আর দ্বিতীয় গাড়িটার ক্ষেত্রে কি হবে, মানে ছোট গাড়িটার অবস্থা কি হবে এটা আমরা জানি। ছোট গাড়িটা মানে কি, v2 বের করব। তাহলে এখানে m1 যোগ m2, আর এর সূত্রে আমরা প্রথমে m2 মাইনাস m1 লিখছিলাম ইন্টু u2 প্লাস 2m1 u1, এই সূত্র লিখছিলাম। তাহলে এখানে মানগুলো বসাও, m1 এর মান আছে m2 0, m2 এখানে 0, m1 এর একটা মান আছে, আর এখানে u2 হলো +x, 2m1 তো m1ই, আর এটা হলো -x। তাহলে এর ভিতরে নিচে আমরা পাচ্ছি m1, আর এখানে পাচ্ছি -m1x, আর এখানে প্লাসে মাইনাসে -2m1x, তাহলে উপরে থাকে -3m1x, আর নিচে থাকে শুধু m1 কাটা, তাহলে থাকে এখানে -3x। তাহলে কি হচ্ছে এবার ভাবো,
যে গাড়িটা মানে ছোট গাড়িটায় এই দিকে আসছিল প্লাস এক্স বেগে, সেই গাড়িটার শেষ বেগ হয়েছে -3x। তার মানে 3 দেখেছো না, তাহলে এক্স বেগে আসছিল তার 3 গুণ বেগে এখন ছিটকাই যাবে। এই যে 3 দেখে 3 গুণ বেগে। আর মাইনাস চিহ্ন মানে হলো আগে সে যাচ্ছিল প্লাসের দিকে মানে এই দিকে, এখন সে ব্যাক করে উল্টো দিকে আসবে। তার মানে অ্যাক্সিডেন্টের পরে ছোট গাড়িটা উল্টো দিকে ছিটকাই যাবে, মানে যেদিক থেকে আসছিল ওই দিকে ছিটকাই যাবে। তাহলে এখানে আমরা লিখবো কি, যে ছোট গাড়িটা অ্যাক্সিডেন্টের পরে যে দিক থেকে আসছিল মানে যেদিকে যাচ্ছিল তার বিপরীত দিকে যে বেগে যাচ্ছিল তার সাথে 3 গুণ বেশি বেগে ছিটকাই যাবে। এইভাবে করব। এই পর্যন্ত হলো 9-10 এর প্রশ্ন। এরপরে ইন্টারমিডিয়েটের প্রশ্ন আছে, এইগুলো ইন্টারমিডিয়েট আছে। আর এরপরে আমরা মূলত দ্বিমাত্রিক নিয়ে একটু আলোচনা করব। দ্বিমাত্রিক মানে দুইটা অক্ষ থাকবে, সেই ক্ষেত্রে কি হবে আমি একটা অঙ্ক লিখি, সেটা দেখো। মনে করো এরকম একটা প্রশ্ন দেওয়া হয়েছে যে 3 কেজি ভরের একটা বস্তু, ভরের কোনো বস্তু এক্স অক্ষ বরাবর ধরো একটা বেগে 2 মিটার পার সেকেন্ড, 2 না একটু বাড়াই দিই, 8 মিটার পার সেকেন্ড বেগে চলছিল। আচ্ছা, প্রতিমধ্যে 2 কেজি ভরের অপর আরেকটি বস্তু যেটা কোন একটা বেগে মনে করো চলছিল, এখানে যেটা মনে করো 4 মিটার পার সেকেন্ড বেগে একই দিকে চলছিল, এক সময় তারা সংঘর্ষে লিপ্ত হলো। সংঘর্ষের পরে কি হচ্ছে দেখো, সংঘর্ষের পর প্রথম গাড়িটা এক্স অক্ষের ধনাত্মক দিকে 60 ডিগ্রি কোণে, আর দ্বিতীয় গাড়িটা এক্স অক্ষের ঋণাত্মক দিকে 30 ডিগ্রি কোণে ছিটকে গেল। প্রশ্ন হলো যে তাদের বেগ কত, তাদের শেষ বেগ কত, এরকম একটা প্রশ্ন দিয়েছে। মানে ঘটনাটা আমি একটু চিত্রের সাহায্যে বোঝাই। ধরো একটা বস্তু যার ভর হলো 3 কেজি, এই 3 কেজি ভরের বস্তু এইদিকে যাচ্ছে, 8 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর আরেকটা বস্তু ধরো এই বস্তুটাও এইদিকে যাচ্ছে, এবং এই বস্তুটার ভর 2 কেজি আর যে হলো 4 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। তাহলে এই গাড়িটা একটু জোরে যাচ্ছে, এটা স্লো যাচ্ছে, তাহলে কি হবে, কোনো এক সময় এদের অ্যাক্সিডেন্ট হবে, কারণ পিছন দিক থেকে যে ধাক্কা দেবে কারণে জোর বেশি। এখন যখন ধাক্কা দেবে তখন কি হচ্ছে দেখো, ধাক্কার পরে ধরো এই জায়গাটায় অ্যাক্সিডেন্ট হয়েছে, ধাক্কার পরে এটা তো সেই রাস্তা, এই যে গাড়িটা প্রথম গাড়িটা এইদিকে ছিটকাই যাচ্ছে। কেন বুঝলাম এইদিকে ছিটকে যাচ্ছে, কারণ বলেছে 60 ডিগ্রি কোণে ছিটকাচ্ছে। এই গাড়িটা, এটা কোন গাড়ি, যে গাড়িটার ভর 3 কেজি ছিল, 3 কেজি ভরের গাড়ি। আর একটা গাড়ি 30 ডিগ্রি কোণে এক্স অক্ষের ঋণাত্মক দিকে ছিটকাচ্ছে, অর্থাৎ এইদিকে ছিটকাচ্ছে। এইটা হলো কোন গাড়ি, যে গাড়িটার ভর 2 কেজি ছিল, এই কোণটা কত, 30 ডিগ্রি কোণ। ঠিক আছে, এখন প্রশ্নে জিজ্ঞাসা করেছি যে এই গাড়িটা কত বেগে ছিটকাবে, যে বেগটা আমরা v1 ধরলাম, আর এই গাড়িটা কত বেগে ছিটকাবে, যেটা বেগ আমরা v2 ধরলাম। এখন এই অঙ্কটা করবো কিভাবে দেখো। প্রথম ক্ষেত্রে তোমার দায়িত্ব হলো যে এই ভি কে, মানে এই যে 2টা ভি আছে না, এই 2টা ভি কে লম্বাংশে ভেঙে ফেলানো। তাহলে এই ভি যেহেতু কোণ করে কাজ করছে, এর এক্স অক্ষ বরাবর একটা উপাংশ আর ওয়াই অক্ষ বরাবর একটা উপাংশ আছে। তাহলে আমরা ধরলাম যে যার সাথে কোণ লাগানো থাকে সেটা তো কজ উপাংশ হয়। তাহলে এইটা হবে v1 cos 60 ডিগ্রি, আর এটার মান হবে v1 sin 60 ডিগ্রি। লম্বাংশ কিন্তু ভেক্টর অধ্যায়তে আমরা শিখেছি। আর এই বেগটা যেটা v2 যেটা, এটাও তো একটা কোণ করে যাচ্ছে, এটাকেও 2টা লম্বাংশে ভেঙে দাও, একটা এই বরাবর কাজ করবে, একটা এই বরাবর কাজ করবে। এখন কোণ লাগানো কোনটার সাথে, এই কালো দাগটার সাথে না, তাহলে এইটা হবে cos, তাহলে v2 cos এখন 30 ডিগ্রি, আর এইটা হবে v2
সাইন 30 ডিগ্রি। ঠিক আছে, এখন তোমার দায়িত্ব হলো ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ব্যবহার করা। তাহলে ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র যদি আমরা ব্যবহার করি, এক্স অক্ষ বরাবর ঘটনা ঘটছে, ওয়াই অক্ষ বরাবর ঘটনা ঘটছে। আমরা এক্স অক্ষ নিয়ে একটু আলোচনা করব। এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি, এটা আমরা লিখবো কিনা, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার নীতি। এখন এক্স অক্ষ বরাবর কি কি ঘটছে দেখো, এই গাড়িটার মানে যে আদি ভরবেগ আর এর আদি ভরবেগ যোগ হবে, মানে যেটাকে আমরা এইভাবে লিখি m1 u1 যোগ m2 u2, এটা লিখলাম। আর ডান পাশে এক্স অক্ষ বরাবর আদি ভরবেগ গুলো গুণ হবে। তাহলে এখান থেকে আদি মানে এই বস্তুটার কথা বলি, m1 আর এর আদি শেষ বেগ হচ্ছে এটা v1 cos 60 ডিগ্রি। তার মানে ভর গুণ বেগ, বেগ মানে তো v1 না, v1 cos 60 ডিগ্রি। ঠিক আছে, এটা হবে যোগ, এবার যে অপর আরেকটা বস্তু সেটার এক্স অক্ষ বরাবর শেষ ভরবেগ যোগ করে দেবো। তাহলে এইটার ভর হলো m2 আর এটার হলো এক্স অক্ষ বরাবর শেষ বেগ হলো v2 cos 30 ডিগ্রি। এখন তোমার দায়িত্ব হলো মানগুলো বসায় দেওয়া। তাহলে m1 এর মান 3 আর এটা হলো 8, 3 আর 8 3 8 24, আর এখানে হচ্ছে 2 আর 4 গুণ করলে হবে 8। একবারে লিখলাম m1 এর মান 3, v1 এর মান জানা নেই, আর cos 30 ডিগ্রি, cos 60 ডিগ্রি। তাহলে এই মানগুলো গুণ করে দিই একবার। তাহলে m1 এর মান বসাবা 3, তার সাথে গুণ করে দেবো হলো cos 60 ডিগ্রি। এই মানটা আসতেছে হলো 1.5। তাহলে 1.5 v1, আর এই জায়গাতে m2 এর মান হলো 2 আর cos 30 ডিগ্রি মান হলো হাফ, না সরি cos √3/2। তাহলে ওখানে আমরা মানগুলো গুণ করে দিই। দাঁড়াও, তাহলে 2 এর সাথে গুণ হবে cos 30 ডিগ্রি। এই মানটা আসতেছে হলো 1.73 v2। এবার তোমার এখানে 24 আর 32, মানে সমীকরণটা এরকম আসতেছে 1.5 v1 প্লাস 1.73 v2, আর এখানে আসতেছে হলো 24 আর 32। এটা 1 নম্বর সমীকরণ। তাহলে এক্স অক্ষ বরাবর আমরা ভরবেগের সংরক্ষণ নীতি চালিয়ে একটা সমীকরণ বের করে নিলাম। এবার আমাদের দায়িত্ব হলো ওয়াই অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণশীলতার সূত্র ব্যবহার করা। তাহলে ওয়াই অক্ষ বরাবর কি ঘটনা ঘটছে একটু দেখা যাক। তাহলে এই বস্তুটার কিন্তু চলছিল এক্স অক্ষ বরাবর, তো ওয়াই অক্ষ বরাবর কোনো বেগ নেই, তাই না? তাহলে এখানে ভর আছে কিন্তু বেগ নেই, তাই শূন্য ওয়াই অক্ষ বরাবর। সেম ভাবে দ্বিতীয় বস্তুর ভর আছে কিন্তু বেগ নেই, শূন্য, সমান। এবার প্রথম বস্তুর ওয়াই অক্ষ বরাবর কি আছে, এখানে শেষ বেগটা আছে কিন্তু। তাহলে m1 v1 sin 60 ডিগ্রি প্লাস m2 v2 sin 30 ডিগ্রি, মানে ওয়াই অক্ষ বরাবরের মানগুলোই নিচ্ছে। এই যে এর একটা ওয়াই অক্ষ বরাবর আছে, এর একটা ওয়াই অক্ষ বরাবর আছে। এবার এখানে এই পাশটা তো 0 আসতেছে, আর এখানে m1 এর মান হলো 3, তাহলে 3 এর সাথে গুণ হবে sin 60 ডিগ্রি, sin 60 এর সাথে গুণ দেবা হলো 3। এই মানটা আসছে 2.6, পাশে আছে v1, আর এই পাশে হলো 2 এর সাথে গুণ হবে sin 30 ডিগ্রি। তাহলে 2 এর সাথে sin 30 ডিগ্রি গুণ করলে আসছে 1 এর সাথে আমরা মানে 1 মানে না সরি m2, হ্যাঁ, তাহলে এখানে 1 আসছে, শুধু v2 থাকছে। তাহলে এখন যে সমীকরণটা পাচ্ছি সেটা হলো 2.6 v1 আর প্লাস v2 সমান 0। এটা হলো 2 নম্বর সমীকরণ। এখন তোমার দায়িত্ব হলো এই যে 1 নম্বর আর 2 নম্বরের সমাধান করা। তাহলে আমরা একটু লিখে ফেলি। 1 নম্বর সমীকরণ পাইছি 1.5 v1 প্লাস 1.73 v2 সমান 32, একটা পাওয়া গেছে। আর একটা হলো এটা 1 নম্বর সমীকরণ, আর 2 নম্বর সমীকরণ হলো 2.6 v1 প্লাস v2 সমান 0, 2 নম্বর সমীকরণ। এখান থেকে আমরা দুইটা প্রতিস্থাপন অপনয়ন যে কোনো সিস্টেমে মান বের করে নেব। তাহলে যদি আমরা 2 নম্বর সমীকরণের সাথে 1.73 দিয়ে গুণ করি, 1.5 v1 প্লাস 1.73 v2, আর এখানে হলো 32 তো আছেই। আর এই সবার সাথে ইনার মতন বানানোর জন্য অপনয়ন করছে সোজা কথা। 2.6 এর সাথে গুণ করে দেবো হলো 1.73। এটা তোমরা সবাই বুঝবা, এটা কোনো ফিজিক্স না, এখান থেকে হলো সব গাণিতিক ব্যাপার। তাহলে 4.498 v1 আর এখানে 1.73 v2, আর 0 সাথে গুণ করে এটা হয়ে যাচ্ছে, এটা মাইনাস করতে হবে। তাহলে এটা কেটে যাচ্ছে, আর এখানে থাকছে হলো 1.5, যেটা আসছে 2.998 v1, আর ওর পাশে থাকে 32। এবার 32 সাথে ভাগ করে দাও, 2.998।
এটা আসছে 10 দশমিক সামথিং, তাহলে V1 এর মান পাচ্ছি 10.67 মিটার পার সেকেন্ড। চিহ্ন এখানে মাইনাস আছে একটা, তাহলে এখানে একটা মাইনাস হয়ে যাচ্ছে। এবার তুমি V1 এর মান যে কোনো একটা সমীকরণে বসাই V2 বের করে দিতে পারবা। তাহলে আমরা 2 নম্বর সমীকরণে V1 এর মান বসাই দিই, তাহলে যে মানটা পাইছো এর সাথে 2.6 গুণ হবে, 2.6 গুণ করে দিলে হচ্ছে 27 পয়েন্ট সামথিং হচ্ছে মাইনাস, তাহলে ওই পাশে গেলে প্লাস। তাহলে এখান থেকে আমরা উত্তর পাচ্ছি 27.75 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এই দুইটা অ্যান্সার থেকে আমরা কি বলবো জানো, যে গাড়িটা মানে প্রথম যে গাড়িটা অ্যাক্সিডেন্টের পরে প্রথম গাড়িটা ওই যে 60 ডিগ্রি কোণে যাচ্ছিল না, এই যে এখান থেকে যে 60 ডিগ্রি কোণে এর মান পাইছো মাইনাস 10 দশমিক সামথিং পাইছো, এই এত বেগে চলে যাবে, আর মাইনাসটা মানে এই দিকে যাবে, মানে ব্যাকে আসবে একটু। এখানে মনে বানাই দিছে তো এই জন্য অঙ্করে চিত্রটা এরকম বা অ্যান্সার এরকম এসেছে। আর V2 মান হবে 27 পয়েন্ট সামথিং। ঠিক আছে, তাহলে এই হলো দ্বিমাত্রিক গতির ব্যাপার স্যাপার। আর এইভাবে যদি 3টা বস্তু থাকে তাইলেও তুমি একই নিয়মে করতে পারবা। এখন তোমার দায়িত্ব হলো, তুমি তো মোটামুটি যদি বেসিকটা বুঝে থাকো, তাহলে তোমার দায়িত্ব হবে যে তোমার বই বা গাইডে এই ধরনের যা সৃজনশীল আছে, যেগুলো সালে পড়েছে বা আরো অন্যান্য যা যা পড়েছে, এগুলো নিজে নিজে প্র্যাকটিস করা। এখন যদি তুমি দিনের কাজ দিনে না করো তাহলে তোমার জন্য সাবজেক্টটা কঠিন, আর যদি দিনের কাজ দিনে করতে পারো তাহলে মোটামুটি সাবজেক্টটা সোজা। আমাদের ফিজিক্সে মেন কারণ হলো, সমস্যার মেন কারণ হলো আমরা মুখস্থ করার চেষ্টা করি, মানে সূত্র পালাম আর সূত্র মুখস্থ করলাম আর ওইভাবে অঙ্ক নিজেরা করার চেষ্টা করছি, একটু ঘোরাই দিলে আর পারো না। এর কারণ হলো তোমার বেসিকে ঘাটতি। তুমি বেসিক বোঝো, বেসিক বুঝে নিজে নিজে অ্যাপ্লাই করো, মানে নিজে নিজে অঙ্ক করার চেষ্টা করো। তোমার ভুল হোক তুমি চেষ্টা করো, আবার গাইড দেখে দেখো ওরা কিভাবে করেছে, এইভাবে দুই একটা ভাবে নিজের সাথে নিজে একটু করো, দেখবে আস্তে আস্তে সাবজেক্টটা সোজা হয়ে যাবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, ধন্যবাদ।